নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি এই ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের যে নবগণিত বইটি রয়েছে, আমরা তার সপ্তম যে অধ্যায় অর্থাৎ ঐকিক নিয়মের প্রয়োগ এবং সেই সঙ্গে লাভ ক্ষতি ও সময় কার্যের যে অঙ্কগুলি রয়েছে তার সমাধান আমরা আমাদের এই পর্ব থেকে শুরু করব। অর্থাৎ এই প্রশ্নমালা 21-এর যে সমস্ত ঐকিক নিয়মের অঙ্কগুলো রয়েছে আমরা প্রথমে তা দিয়ে শুরু করব। তো তার আগে এই প্রশ্নমালাতে যাওয়ার আগে আমরা আলোচনা করব ঐকিক নিয়ম কিভাবে করতে হয় সেই বিষয়ে আলোচনা। তার পাশাপাশি ঐকিক নিয়মের যে সমস্ত নিয়ম এবং কাকে বলে এবং কোন নিয়মে লিখলে আমরা সেই অঙ্কটিকে সম্পন্ন করতে পারবো, তার পাশাপাশি যে সম্পর্ক দুই জাতীয় বা দুটি ভিন্ন জাতীয় বা এক জাতীয় যে বস্তু সামগ্রী তাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক স্থাপন করার বিষয়টিও আমরা তোমাদের তুলে ধরবো। তো দেখো, এই বিষয়ে আমরা পঞ্চম শ্রেণীতে তোমাদের বিস্তারিত আলোচনা এবং অঙ্কগুলি করে দিয়েছিলাম। তো এই অঙ্কগুলি করার আগে আমরা পঞ্চম শ্রেণীর যে ঐকিক নিয়ম সেখান থেকে আমরা বিষয়টাকে তোমাদের জানিয়ে দেব। এখানে দেখো রয়েছে কি ঐকিক নিয়ম। সেখানে বলা রয়েছে, যদি কোনো জাতীয় একটি দ্রব্যের মূল্য, ওজন ইত্যাদি দেওয়া থাকে তবে গুণনের দ্বারা সেই জাতীয় কতকগুলি দ্রব্যের মূল্য, ওজন প্রভৃতি নির্ণয় করা যায়। তাহলে কি করতে হবে না, যখন দেখা যাবে কোনো জাতীয় একটি দ্রব্যের মূল্য বা ওজন দেওয়া রয়েছে, আমাদের তখন গুণ করে তাদের যতগুলো থাকবে আর কি তাদের মূল্য এবং ওজন আমরা নির্ণয় করতে পারি। এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে। দেখো, এখানে রয়েছে যে 1 বস্তা চালের ওজন 1 কুইন্টাল 12 কিগ্রা হইলে ওইরূপ 7 বস্তা চালের ওজন কত। তো এক্ষেত্রে আমরা কি করেছি না, 1 বস্তা চালের ওজন যেখানে 1 কুইন্টাল 12 কিগ্রা, সেখানে এখানে 7 কুইন্টালের মানে 7 বস্তা চালের দাম কত, তখন 7 দিয়ে আমরা কি করেছি না গুণ করেছি, তাহলে পেয়ে গেলাম কত না 7 কুইন্টাল 84 কিগ্রা। ঠিক একই রকমভাবে যদি দ্বিতীয় যে শর্তটা সেটা দেখো, বলেছে এক জাতীয় কতকগুলি দ্রব্যের মূল্যাদি দেওয়া থাকলে, যদি দেওয়া থাকে তাহলে ভাগ হারের দ্বারা সেই জাতীয় একটি দ্রব্যের মূল্য নির্ণয় করা যায়। মানে যদি এক জাতীয় কতগুলো দ্রব্যের মূল্য দেওয়া থাকে তাহলে ভাগ হারে দিয়ে বা ভাগ হারের মাধ্যমে আমরা একটি দ্রব্যের মূল্য নির্ণয় করব। যেমন এখানে দেওয়া রয়েছে একটি উদাহরণ, বলেছে কি রয়েছে না, এখানে রয়েছে 15টি সমান পথের দৈর্ঘ্য মোট হচ্ছে 5 কিলোমিটার 340 মিটার হইলে ওইরূপ একটি পথের দৈর্ঘ্য কত। তাহলে এটা 15টা পথের দৈর্ঘ্য ছিল, তাহলে 15টি পথের দৈর্ঘ্য 5 কিলোমিটার 340 মিটার সমান সমান এখানে করা হয়েছে কত না 5340 মিটার। তাহলে একটি পথের দৈর্ঘ্য তার মানে 15 দিয়ে ভাগ হয়েছে, সমান সমান পেয়েছি কত না 356 মিটার। ঠিক একই রকমভাবে আমরা যদি আরও একটা পদ্ধতি দেখি, এই পদ্ধতির সাথে সাথেই আমরা দেখো আরেকটি বিষয় রয়েছে এখানে কি না, যদি এক জাতীয় কতকগুলি দ্রব্যের মূল্যাদি দেওয়া থাকে তবে সেই জাতীয় অন্য কতকগুলি দ্রব্যের মূল্যাদি নির্ণয় করা যায়। যতগুলি দ্রব্যের মূল্য দেওয়া আছে ভাগ হারের দ্বারা প্রথমে তাহা হইতে একটি দ্রব্যের মূল্য বাহির করিতে হয়, তারপর সেই একটির মূল্য হইতে গুণনের দ্বারা অন্যগুলির মূল্য বাহির করতে হয়। এই প্রণালীকেই ঐকিক নিয়ম বলে। এই প্রণালীতে প্রথম একটি দ্রব্যের মূল্যাদি নির্ণয় করিতে হয় বলিয়া ইহার নাম ঐকিক নিয়ম। মানে যে কোনো একটির আমাদের মূল্য এখানে নির্ধারণ করতে হয় অর্থাৎ নির্ণয় করতে হয়, সেই কারণেই এই নিয়মটাকে বলা হচ্ছে ঐকিক নিয়ম। এক্ষেত্রে এই ঐকিক নিয়মের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আরও বিশেষ করে মনে রাখতে হবে সেটা হলো কি না, ঐকিক নিয়মের অঙ্ক করবার সময় প্রথম পংক্তিটি মানে যেটাকে বলি আমরা লাইন, সেটাকে এরূপে লিখতে হয় যেন যাহা জানিতে চাইতেছে সেই জাতীয় রাশিটি সব শেষে পড়ে। তার মানে সবসময় আমাদেরকে দেখতে হবে যে কি চাওয়া হচ্ছে, যেটা চাওয়া হবে সেটাকে আমরা সবসময় কী করব না, সেই প্রশ্নটাকে আমরা সবসময় শেষে রাখবো, এমনভাবে লাইনটাকে লিখতে হবে বা পংক্তিটাকে লিখতে হবে। তো এইভাবেই আমরা ঐকিক নিয়মের অঙ্কগুলো তোমাদের তুলে ধরবো। আর তার পাশাপাশি তোমাদের দেখতে হবে যে কোন সম্পর্কে অঙ্কগুলো রয়েছে। সম্পর্ক বলতে যদি দেখা যায় যে একটা বাড়ছে তো অপরটা বাড়ছে, বা একটা কমছে তো অপরটা কমছে, এরকম ধরনের প্রশ্ন হলে তাহলে সেক্ষেত্রে আমরা সম্পর্কটাকে বলবো সরল সম্পর্ক। আর যদি আমরা দেখি যে একটা বাড়ছে তো অপরটা কমছে, বা একটা কমছে তো অপরটা বাড়ছে, অর্থাৎ বিপরীত রকমভাবে থাকলে তখন তাদেরকে আমরা সেই সম্পর্কটাকে বলবো ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। তো এরকমই সম্পর্ক রেখে আমরা এই প্রশ্নগুলো তৈরি করব বা সমাধান করব। তো তার পাশাপাশি আরও একটি বিষয় এখানে মনে রাখতে হবে যে ঐকিক নিয়ম ও তার প্রয়োগে লাভ ও ক্ষতি এবং সময় ও কার্য সম্বন্ধীয় যে প্রশ্নের সমাধান প্রশ্নগুলো রয়েছে, বর্তমানে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর নতুন যে পাঠ্যক্রম সেখানে কিন্তু লাভ ক্ষতি এবং সময় ও কার্যের এই বিষয় দুটিকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু অন্য রাজ্যের কয়েকটি শিক্ষা পর্ষদ এবং প্রতিষ্ঠান এবং তার পাশাপাশি এই ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমে এই বিষয় দুটি অন্তর্ভুক্ত করায় ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিষয়ে বহু প্রশ্ন বিভিন্ন সময় এসে থাকে।
তো সেই কারণে এই বিষয় দুটি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এই কেশবচন্দ্র নাগের যে নতুন সংস্করণ ষষ্ঠ শ্রেণীর জন্য, সেখানে এই অধ্যায়টিও বা এই দুটি অধ্যায়কেও কিন্তু সংযুক্ত করা হয়েছে। তো সেই কারণে আমরা এই অধ্যায় দুটিরও সমাধান তোমাদের করে দেব। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবে, আর তার সাথে সাথে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। তার পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের ভালো মন্দ জানাবে। তার পাশাপাশি সকলকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, আজকের পর্বে এই প্রশ্নমালা 21 থেকে আমরা 1 থেকে 7 দাগের পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আমরা তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমাদের তুলে ধরছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এবার আমরা চলে যাবো আমাদের আজকের পর্বের যে প্রথম প্রশ্ন। সেখানে বলে রয়েছে কি না, 1 বস্তা আটার ওজন 5 কিগ্রা 5 হেক্রা হলে ওই রকম 12 বস্তা আটার ওজন কত? তো এটা বার করতে বলেছে বা নির্ণয় করতে বলা আছে। তো আমরা এটাকে কিভাবে নির্ণয় করব? তাহলে এখানে দুটো বিষয় রয়েছে, একটা হলো ওজন, আটার ওজন, আর একটা হলো বস্তা। এখানে তাহলে 1 বস্তা আটার ওজন দেওয়া আছে, 12 বস্তা আটার ওজন চাওয়া হচ্ছে। তাহলে যেটা চাওয়া হচ্ছে সেটা হলো কি না ওজন, অর্থাৎ ওজনটাকে আমরা ডান দিকে রাখবো, শেষে ডান দিকে রাখবো। তো দেখো কীভাবে, প্রথমে আমরা এটার একটা স্টেজ তৈরি করে নেব। তাহলে লিখছি আমরা এভাবে লিখব যে এখানে হচ্ছে বস্তা সংখ্যা, আর এটা হলো ওজন। এখানে বস্তা ছিল 1 বস্তা, 1 বস্তার ওজন বলা ছিল 5 কিলোগ্রাম বা কিগ্রা, 5 কিগ্রা আর 5 হেক্রা সমান সমান 5500 গ্রাম। এটাকে যদি আমরা গ্রামে করে নিই তাহলে হবে 5500 গ্রাম। সমগ্রটাকে আমরা একটা এককে নিয়ে চলে এলাম। এবার আমাদের বার করতে হবে যেটা, সেটা হলো 12 কিগ্রা। এই 12 বস্তার ওজন কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কী সম্পর্ক না, দেখো 1 বস্তার যা ওজন হয়েছে 12 বস্তার ওজন স্বাভাবিকভাবেই বেশি হবে, তার মানে এটা বেড়েছে বস্তা সংখ্যা, তাহলে এখানে ওজনও বাড়ছে। তাহলে আমরা এখানে লিখব কি না, এটা হলো সরল সম্পর্ক। এবার এই স্টেজ তৈরি করার পর আমরা অঙ্কটাকে সমাধান করব কিভাবে না, এটাকে আমরা সমাধান করব ঐকিক নিয়মে। তাহলে লিখব এভাবে, 1 বস্তা আটার ওজন সমান সমান 5500 গ্রাম। যেহেতু আমরা গ্রামে করে নিয়েছি, মানে 5 কিগ্রা আর কত না 5 হেক্টোগ্রাম এটা ছিল। তাহলে আমরা লিখলাম 5 কিগ্রা 5 হেক্টোগ্রামকে বা হেক্রাকে 5500 গ্রাম রূপে। এবার 12 বস্তা আটার ওজন সমান সমান, এখানে কি করব, তাহলে 5500কে আমরা 12 দিয়ে গুণ করব, তত গ্রাম হবে, সমান 5 12 হলো 60, 5 12 60 আর 6 হলো 66। এবার এই দুটো শূন্য বসে গেল, তার মানে 66,000 গ্রাম সমান আমরা বলতে পারি কি 66,000 গ্রাম সমান 66 কিগ্রা। তো এই হলো আমাদের আজকের পর্বে যে প্রথম প্রশ্ন, তার সমাধান। তাহলে প্রথমে আমরা কি করেছি, প্রথমে আমরা স্টেজ তৈরি করে নিয়েছি। দেখো এই স্টেজে যাকে চাওয়া হয়েছে তাকে আমরা কি করেছি না, সমানের আমাদের যে স্টেজ, তার স্টেজের ডান দিকে লিখেছি। তার পাশাপাশি যখন ওই সম্পর্কটি স্থাপন করলাম, যেহেতু এখানে বাড়ছে, এখানেও উত্তরে যেটা হবে সেটাও কিন্তু বাড়বে, তাহলে সম্পর্কটা হলো সরল। এবার 1 বস্তা আটার যা ওজন, আমরা ঠিক একই রকমভাবে 12 বস্তার ওজন নির্ণয় করার জন্য কি করেছি, এখানে গুণ করেছি। তো সেইভাবে গুণ করে আমরা এটি নির্ণয় করে নিলাম। তো এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের দ্বিতীয় যে প্রশ্ন, তার সমাধানে। দ্বিতীয় প্রশ্নটাতে কি রয়েছে না, এখানে বলা রয়েছে 1 মিটার কাপড়ের দাম 12 টাকা 50 পয়সা হইলে 31 টাকা 25 পয়সা দিয়ে কত মিটার কাপড় পাওয়া যাবে? তাহলে কী চাওয়া হচ্ছে না, কাপড়ের দৈর্ঘ্যটা চাওয়া হচ্ছে, অর্থাৎ কত মিটার কাপড় পাওয়া যাবে সেটা চাওয়া হচ্ছে। প্রথমে দেওয়া ছিল যেটা, সেটা ছিল 12 টাকা 50 পয়সাতে 1 মিটার, আর 31 টাকা 25 পয়সাতে কত মিটার কাপড় পাওয়া যাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সেই কারণে দেখো এবার আমরা 2 দাগের প্রশ্নের সমাধান করছি। তাহলে প্রথমে এখানে লিখছি আমরা কি, যাকে চাওয়া হবে বলেছি, অর্থাৎ কাপড়ের দৈর্ঘ্যটা আমাদের লিখতে হবে ডান দিকে। তাহলে প্রথমে লিখবো আমরা দাম, এখানে কাপড়ের দাম, আর এখানে লিখছি আমরা কি না দৈর্ঘ্য, কাপড়ের দৈর্ঘ্য মিটারে আছে। এখন কাপড়ের দাম ছিল কত না 12 টাকা 50 পয়সা, এখানে হলো 12 টাকা আর 50 পয়সা, 12 টাকা 50 পয়সা সমান সমান এখানে 1250 পয়সা করে নিলাম, একটা এককে নিয়ে আসবো। তার দৈর্ঘ্য অর্থাৎ কত ছিল না 1 মিটার, 1 মিটার কাপড় পাওয়া যেত।
1 মিটারকে আমরা সেন্টিমিটারও নিয়ে যেতে পারি, এখন মিটারে রাখলাম, প্রয়োজন পড়লে পরবর্তী ক্ষেত্রে আমরা সেটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে পারি। এবার এই 31 টাকা কত পয়সা আছে না 25 পয়সা, 25 পয়সা সমান সমান কত হবে না 3125 পয়সা। তাহলে কাপড়টির দৈর্ঘ্য কত হবে? এক্ষেত্রেও যেহেতু দেখো যেহেতু দামটা বেড়েছে তাহলে দৈর্ঘ্যটাও কিন্তু বাড়বে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো না, এক্ষেত্রে ঐকিক নিয়মে যখন করবো তার আগে লিখবো এটা সম্পর্কটা হলো সরল সম্পর্ক। তো অতএব আমরা লিখছি 1250 পয়সায় কাপড় পাওয়া যায় সমান 1 মিটার। তাহলে 1 পয়সায় কাপড় পাওয়া যায় সমান সমান 1/1250 মিটার। এটা হলো 1 পয়সায়। এখন আমাদের কিনতে হবে কত দামের না 3125 পয়সা দিয়ে। তাহলে 3125 পয়সায় কাপড় পাওয়া যায় সমান 1 গুণ 3125/1250। এবার কাটাকুটি করতে পারি, পাই দিয়ে কাটছি, পাই দিয়ে যদি কাটি আমরা তাহলে 5 2 10, 2 25, 5 5 25, শূন্যটা বসে গেল। একেও পাই দিয়ে কাটছি, তাহলে 5 6 হবে 30, 1 12, পাই 2 10, 2 25, 5 5 25। এবার 25 দিয়ে যদি কাটি এটাকে 25 10 হবে 250, আর এটা 25 25 হবে 625। তাহলে পাচ্ছি কি না, তাহলে পাবো আমরা 25/10 সমান 2.5 মিটার। এটাকে দশমিক করে নিলাম, যেহেতু 10 দিয়ে ভাগ আছে তাই একটার পর দশমিক হবে। তোমরা পঞ্চম শ্রেণীতে দেখেছো কীভাবে আমরা 10 100 1000 এইসব দিয়ে আমরা গুণ বা ভাগ করে থাকি। এক্ষেত্রে আমরা ভাগ করে দিলাম 10 দিয়ে, তাহলে হবে 2.5 মিটার। তার মানে কি জানা গেল না, এই 31 টাকা 25 পয়সা দিয়ে 2.5 মিটার, অর্থাৎ 2.5 মিটার মানে 2.5 মিটার কাপড় পাওয়া যাবে। তো এই গেল আমাদের 2-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। ঠিক একই রকমভাবে এবার আমরা চলে যাব 3-এর দাগের যে প্রশ্নটা রয়েছে তার সমাধানে। তো দেখো 3-এর দাগের প্রশ্নে কি রয়েছে দেখো, 3-এর দাগের প্রশ্নটিতে বলা রয়েছে এখানে যে 1 বস্তা আলুর ওজন 252 কিলোগ্রাম হলে ওইরূপ 15 বস্তা আলুর ওজন কত? তাহলে 12 বস্তা আলুর ওজন দেওয়া আছে, আমাদের চাই ওই রকমই 15 বস্তা আলুর ওজন। তো দেখো এখানে আমরা কীভাবে লিখছি, আলু বস্তা, এখানে বস্তা আর এখানে আছে ওজন। তাহলে এখানে আছে 12 বস্তা আলুর ওজন কত দেওয়া ছিল না, 12 বস্তা আলুর ওজন দেওয়া ছিল 252 কি না কিগ্রা, 252 কিলোগ্রাম বা কিগ্রা। তা লিখতে পারি এভাবে। এখন আমাদের যেটা লিখতে হবে বা চাই সেটা কি না, আমাদের চাই এখানে 15 বস্তা। তাহলে 15 বস্তা আলুর ওজন কত হবে এটা চাই। এখানেও সম্পর্কটা কী হবে না, যেহেতু 12 থেকে 15 বেড়েছে, এখানে আলু বস্তার সংখ্যা বেড়েছে, তাহলে আমাদের ওজনটাও কিন্তু বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক হবে এটাও। তাহলে লিখব কি, অতএব 12 বস্তা আলুর ওজন 252 কিগ্রা। 1 বস্তা আলুর ওজন সমান সমান 252/12 কিগ্রা। তাহলে 15 বস্তা আলুর ওজন সমান 252 গুণ 15 বাই হবে 12 এভাবে লিখব। তাহলে কাটাকুটি করলে কি হবে, এবার কাটাকুটি করছি, 3 দিয়ে গেলে 3 5 15, 3 4 হবে 12, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 3 হবে 12। তা 63কে এখন পাই দিয়ে গুণ করব, তাহলে 5 3 হবে 15, 5 6 30 আর 1 হবে 31, মানে 315 কিগ্রা। 315 কিগ্রা, অর্থাৎ 3-এর দাগের প্রশ্নে যে 15 বস্তা আলুর দাম চাওয়া হয়েছিল, সেই আলুর ওজন 15 বস্তা আলুর ওজন কত সেটা চাওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা পেলাম কি না, 15 বস্তা আলুর ওজন হলো 315 কিগ্রা। তো এই ছিল আমাদের প্রথম যে 3টি প্রশ্ন তার সমাধান। এরপর আমরা চলে যাব ঠিক এরকমই বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তো সেই কারণে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, আর তার পাশাপাশি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওগুলো আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। সেই সঙ্গে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আগামী দিনে এরকম ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কগুলির সমাধানে। তো এবার দেখো 4-এর দাগের যে প্রশ্নটা তার সমাধান করব। এখানে রয়েছে 150 কিলোগ্রাম মালের মাসুল
120 টাকা হইলে তাহলে 210 কিলোগ্রাম মালের মাসুল কত? মাসুল মানে মূল্য, তার মানে 150 কিলোগ্রাম কোনো জিনিস আর কি, তার মূল্য হলো 120 টাকা। এরকমই 210 কিলোগ্রাম মালের অর্থাৎ কোনো জিনিসের দাম বা মাসুল হলো কত সেটা চাইছে। তাহলে এখানে আমাদের মাসুল চাইছে আর পরিমাণ দেওয়া আছে, তাহলে মাসুলকে আমরা ডান দিকে রাখব। এখন পরিমাণ এটা হলো 4 দাগের প্রশ্ন, তাহলে পরিমাণ আর এখানে লিখব মাসুল। পরিমাণ কত ছিল না 150 কিগ্রা, পরিমাণে ছিল কিগ্রা আর মাসুলে ছিল এখানে কি না টাকা, এককটা ছিল টাকা। তো এখানে পরিমাণ কত ছিল না 150 কিগ্রার দাম ছিল 120 টাকা। তাহলে 210 কিগ্রার বা কিলোগ্রামের ওজন কত, এই মাসুল কত এটা চাইছে। অর্থাৎ এক্ষেত্রেও সম্পর্কটা কী হবে না, যেহেতু এখানে পরিমাণ বেড়েছে তাহলে আমাদের এই যে মাসুল সেটাও কিন্তু কী হবে বাড়বে। তাহলে আমরা এইভাবে লিখবো, এটাকে কী লিখবো এখানে না, এটা লিখবো আমরা সরল সম্পর্ক। তাহলে অতএব আমরা লিখবো এভাবে যে 150 কিগ্রা মালের মাসুল সমান 120 টাকা। তাহলে 1 কিগ্রা মালের মাসুল সমান 120/150 টাকা। এখন 210 কিগ্রা মালের মাসুল সমান হবে 120 গুণ 210 বাই হবে 150। এবারে এর আমরা কাটাকুটি করব, এই শূন্য কেটে গেল, তাহলে 15 দিয়ে কাটলে 8 15 হবে 120। এবার 8কে 21 দিয়ে গুণ করে নেব, তাহলে 8 1 হবে 8 আর 8 দুগুণে হবে 16, মানে 168 টাকা। তার মানে 210 কিগ্রা মালের জন্য মাসুল দিতে হবে কত, 168 টাকা। তো এটা হলো আমাদের যে 4 দাগের প্রশ্নটা ছিল তার সমাধান। এবার ঠিক একই রকমভাবে আমরা সমাধান করব আমাদের 5 দাগের যে প্রশ্ন তার সমাধান। তো দেখো 5 দাগের প্রশ্নে কি বলেছে, এখানে বলা রয়েছে 20 কিলোগ্রাম চিনির দাম 420 টাকা হলে 1260 টাকায় কত চিনি পাওয়া যাবে। তো এখানে দেখো চিনি কত পাওয়া যাবে, অর্থাৎ পরিমাণটা চাইছে, উত্তর হিসাবে চাইছে পরিমাণটাকে, তাই পরিমাণটাকে আমরা ডান দিকে রাখবো। তো সেই কারণে তো দেখো এভাবে লিখবো আমরা, এখানে লিখবো দাম, চিনির দাম আর কি, তাহলে দাম, আর এখানে হচ্ছে পরিমাণ। দাম এখানে কিসে আছে, এককটা আছে টাকাতে, আর এখানে পরিমাণটা যেটা রয়েছে সেটা কিসে রয়েছে না কিলোগ্রাম। তো দামে বলা ছিল 420 টাকাতে 20 কিলোগ্রাম, আর 1260 টাকাতে কত কিলোগ্রাম পাওয়া যাবে এটা চাইছে। তাহলে এক্ষেত্রেও যেহেতু দামটা বেড়েছে তার মানে পরিমাণটাও বেশি হবে, তাহলে এক্ষেত্রেও সরল সম্পর্ক, এটাও হবে সরল সম্পর্ক। তো এক্ষেত্রে যখন ঐকিক নিয়মে করব সমাধান তখন লিখব কি, প্রথমে আমরা লিখব 420 টাকায় চিনি পাওয়া যায় সমান 20 কিগ্রা। এবার 1 টাকায় চিনি পাওয়া যায় সমান কম পাওয়া যাবে, সেক্ষেত্রে 20 বাই মানে 20 দিয়ে 20কে ভাগ হবে 420, তাহলে 20/420। এখন এই 1260 টাকাতে তাহলে কত চিনি পাওয়া যাবে, সেক্ষেত্রে লিখব 20 গুণ 1260/420। তাহলে এই শূন্য আমরা কেটে দিলাম, 2 দিয়ে যদি কাটি 2 21 হবে 42, এবার 21 দিয়ে কাটলে 21 6 হবে 126, আর এই শূন্যটা বসে গেল, তার মানে হবে 60 কিগ্রা। তার মানে হলো যে 60 কিগ্রা, তাহলে 60 কিগ্রা চিনির দাম হলো 1260 টাকা। তো এটা হলো আমাদের আজকের পর্বে যে 5ম প্রশ্ন তার সমাধান। ঠিক এরকমই আরও গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন রয়েছে আমাদের আজকের পর্বের জন্য, 6 এবং 7 দাগের। তাহলে 7ম অধ্যায়ের প্রশ্নমালা 21-এর তোমাদের এই 7টি প্রশ্নের সমাধান হয়ে যাবে। তো সেই কারণে ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধানও তোমরা দেখে নাও। তো দেখো এবার 6 দাগের যে প্রশ্ন কী রয়েছে না, একটি চাকা যদি 55 বার ঘুরে 77 মিটার যায় তবে 1 কিলোমিটার 764 মিটার রাস্তা যেতে এটি কতবার ঘুরবে। অর্থাৎ তার ওই চাকার ঘোরার সংখ্যা চাইছে, দেওয়া আছে কোনটি না, দেওয়া রয়েছে তার দৈর্ঘ্যটা, কতটা সে দূরত্ব বা দৈর্ঘ্য যায় সেই বিষয়টা দেওয়া আছে। তাহলে যেটা দেওয়া আছে সেটা বাঁ দিকে, যেটা চাই সেটাকে ডান দিকে রাখবো। তো তাহলে এখানে আমরা কি লিখব না, এক্ষেত্রে আমরা লিখবো এইভাবে, দেখো এখানে প্রথমে লিখবো আমরা
এই 6 দাগের প্রশ্নে প্রথমে লিখছি যে দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্য এটাকে মিটারে লিখব, একটা এককেই লিখব মিটার। আর কী কেউ আছে না চাকার ঘোড়ার সংখ্যা কতবার ঘুরছে সেই সংখ্যাটা চাইছে, সেটা ডান দিকের ক্ষেত্রে। তাহলে বলেছিল কত না, বলেছে 77 মিটার। এই 77 মিটার ঘুরতে, 77 মিটার চাকাটাকে ঘুরতে হবে কতবার? 55 বার, মানে 77 মিটার যেতে চাকাটাকে 55 বার ঘুরতে হবে। এখন 1 কিলোমিটার 764 মিটার, তাহলে 1 কিলোমিটার মানে 1764 এত মিটার যেতে কতবার ঘুরবে, এটা আমরা প্রশ্নে চাইব। তাহলে সেই জন্য আমরা প্রশ্নটা ডান দিকে রাখলাম। এখন এদের মধ্যে সম্পর্ক স্থাপন করছি। তাহলে কী হলো না, যেহেতু এখানে দৈর্ঘ্যটা বেড়েছে তাহলে চাকা ঘোরার সংখ্যাটাও কী হবে? বাড়বে। সম্পর্কটাকে আমরা লিখব কি না, এটাকেও লিখব সরল সম্পর্ক। এক্ষেত্রে ঐকিক নিয়মে আমরা যখন লিখব তখন কি লিখব না, এক্ষেত্রে লিখব 77 মিটার যায় সমান 55 বার ঘুরে। তাহলে 1 মিটার যদি যায় তাহলে কতবার ঘুরবে না, 55/77 বার ঘুরে। আর এই 1764 মিটার যেতে তাকে ঘুরতে হবে 55 গুণ 1764/77। এইভাবে লিখে নেব। এবার কাটাকুটি করব। 11 দিয়ে যদি কাটি 5 11 হবে 55, 11 7 হবে 77। তাহলে 7 দিয়ে কাটছি, আবার 7 দিয়ে কাটলে 7 2 হবে 14, 3 36 হচ্ছে, 7 5 35, 1 থাকে 14, 7 2 হবে 14, মানে 252কে এখন 5 দিয়ে গুণ করে নেব। তাহলে 5 দুগুণে হবে 10, 5 5 25 আর 1 হবে 26, 5 দুগুণে 10 আর 2 হবে 12, মানে 1260 কী হবে না বার, 1260 বার ঘুরবে। তার মানে 1764 মিটার রাস্তা যেতে ওই চাকাটিকে 1260 বার ঘুরতে হবে। তো এই হলো আমাদের আজকের পর্বের ষষ্ঠ তথা 6 নম্বর প্রশ্ন, তার সমাধান। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বে যে শেষ প্রশ্নটি রয়েছে তার সমাধান। তাই বলবো অবশ্যই ধৈর্য ধরে শেষ প্রশ্নটির সমাধানও দেখে নাও। তো চলো দেখো, শেষ প্রশ্নটি যেটি রয়েছে সেখানে বলেছে কোনো সম্পত্তির 9/10 অংশের দাম 6543 টাকা হলে তার 3/4 অংশের দাম কত? এখানে 9/10 অংশ ছিল, তার দাম ছিল 6543 টাকা। এখন চা হচ্ছে 3/4 অংশের দাম কত সেটা চাইছে। তো এক্ষেত্রেও আমরা এর সমাধান কীভাবে করব না, আগের মতোই আমরা প্রথমে স্টেজ তৈরি করে নিচ্ছি। তো স্টেজ তৈরি করলে প্রথমে আমরা লিখব কি না, এক্ষেত্রে যেহেতু চাওয়া হচ্ছে কি না অংশের মূল্যটা চাইছে, দামটা, তাহলে দামটাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে 7 দাগের প্রশ্ন, এখানে লিখব অংশ বা পরিমাণ, আর এটা হলো মূল্য বা দাম, এখানে লিখব দাম। অংশ কত অংশ ছিল না 9/10, এই 9/10 অংশের মূল্য ছিল কত না, সেখানে বলা ছিল 6543, 6543। এবার 3/4 অংশ, সেটার মূল্য কত হবে এটা চাইছে, এটা টাকা, মূল্যটা আছে টাকাতেই লিখলাম। তো এত অংশের মূল্য কত? এক্ষেত্রেও দেখো সম্পর্কটা কি সম্পর্ক না, এটা হবে সরল সম্পর্ক। তাহলে অতএব আমরা লিখব কি না, এক্ষেত্রে আমরা লিখছি যে 9/10 অংশের দাম সমান 6543 টাকা। 1 অংশের দাম কত হবে না, তখন সেক্ষেত্রে কম হবে, অর্থাৎ 6543 বাই এটা হবে কত না 9/10 ভাজিত হলো 9/10। এই লাইনটাকে আমরা আর একবার লিখে নেব, যেহেতু ভাগ আকারে লিখেছি তাহলে সেটাকে গুণ আকারে লিখে নিচ্ছি। দেখো 6543 গুণ লিখবো আমরা 10/9 হয়ে যাবে, এভাবে লিখে নিলাম। এবার চাইছে কি না 3/4 অংশের দাম সমান 6543 গুণ 10/9 আছে, আর এই 3/4 অংশ, তাহলে উপরে লিখব 3 আর নিচে লিখে দেবো আমরা 4। এইভাবে আমরা এর সমাধান করার সময় লিখব। এবার কাটাকুটি করছি, কীভাবে কাটাকুটি করব না, 3 3 হবে 9, 3 যদি কাটি তাহলে হবে কত, 3 দুগুণে হবে 6, 3 5 হবে 15, 3 5 15, আর এখানে 3 1 3, এটা 13 আছে, যাচ্ছে না, 3 4 3 7, 7 5 12 আর 6 18 যাওয়ার কথা। 3 দিয়ে গেলে 3 1 2 6, 3 1 3, 3 1 3 থাকছে 2 24, 3 8 হবে 24, আর 3 1 3, অর্থাৎ 2181 গুণ 10/4 আছে। এখন একে আবার 2 দিয়ে যদি কাটি, 2 5 হবে 10, 2 2 হবে 4, তাহলে কত পাচ্ছি? তাহলে এখন আমরা পাবো 5 দিয়ে গুণ করলে 5 1 5, 5 8 40 0, 5 1 5 4 9, আর 5 দুগুণে
10, এখানে 10 বসে গেল, বাই আছে কত 2, সমান সমান লিখতে পারি 2 5 10, 2 4 8 0, 2 4 8, 2 5 10, 2 5 10, 2 2 4, 1 2, তার মানে 5452.1 2 টাকা। দশমিক যদি নিয়ে আসি তাহলে হতো 5452.50 টাকা। এটাকে দশমিকে লিখলে এইভাবে লিখব। তাহলে আমাদের আজকের পর্বের যে 7টি প্রশ্ন ছিল তার সমাধান আমরা এইভাবে তোমাদের তুলে ধরলাম। এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি আর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তাদেরও সমাধান আগামী দিনে ঠিক একই রকমভাবে আমরা তুলে ধরবো। তো সেই কারণে আগামী দিনেও ভিডিওগুলো সম্পূর্ণরূপে এইভাবেই দেখবে, এই আশা ভরসা রেখে, এবং অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে এই বিশ্বাসের সঙ্গে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার। আর যদি আমরা দেখি যে একটা বাড়ছে তো অপরটা কমছে, বা একটা কমছে তো অপরটা বাড়ছে, অর্থাৎ বিপরীত রকমভাবে থাকলে তখন তাদেরকে আমরা সেই সম্পর্কটাকে বলবো ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। তো এরকমই সম্পর্ক রেখে আমরা প্রশ্নগুলো তৈরি করবো বা সমাধান করবো। তো তার পাশাপাশি আরও একটি বিষয় এখানে মনে রাখতে হবে যে ঐকিক নিয়ম ও তার প্রয়োগে লাভ ও ক্ষতি এবং সময় ও কার্য সম্বন্ধীয় যে প্রশ্নের সমাধান প্রশ্নগুলো রয়েছে, বর্তমানে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের 6ষ্ঠ শ্রেণীর নতুন যে পাঠ্যক্রম সেখানে কিন্তু লাভ ক্ষতি এবং সময় ও কার্যের এই বিষয় দুটিকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু অন্য রাজ্যে কয়েকটি শিক্ষা পর্ষদ এবং প্রতিষ্ঠান এবং তার পাশাপাশি এই 6ষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমে এই বিষয় দুটি অন্তর্ভুক্ত করায় ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিষয়ে বহু প্রশ্ন বিভিন্ন সময় এসে থাকে। তো সেই কারণে এই বিষয় দুটি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এই কেশবচন্দ্র নাগের যে নতুন সংস্করণ 6ষ্ঠ শ্রেণীর জন্য সেখানে এই অধ্যায়টিও বা এই দুটি অধ্যায়কেও কিন্তু সংযুক্ত করা হয়েছে। তো সেই কারণে আমরা এই অধ্যায় দুটিরও সমাধান তোমাদের করে দেবো। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবে, আর তার সাথে সাথে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। তার পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের ভালো মন্দ জানাবে। তার পাশাপাশি সকলকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো আজকের পর্বে নমস্কার। তাই এই ঐকিক নিয়ম ও তার প্রয়োগে লাভ ও ক্ষতি এবং সময় ও কার্যের যে অঙ্কগুলো, অর্থাৎ এই ঐকিক নিয়ম বিষয়ক যে প্রশ্নগুলো তার দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে সুস্বাগতম। এই পর্বে আমরা 8 থেকে 18 অর্থাৎ যে 11টি প্রশ্ন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলির সমাধান আজকের পর্বে তুলে ধরবো। তোমরা জানতে পেরেছো যে কীভাবে আমরা ঐকিক নিয়মে করবো। তার পাশাপাশি তোমরা জেনে গিয়েছো যে সম্পর্ক অর্থাৎ সরল এবং ব্যস্ত সম্পর্কের যে পদ্ধতি সেই পদ্ধতি অনুসরণ করে আমরা আমাদের প্রশ্নগুলির সমাধান করবো। তো আজকের পর্বে গত পর্বে মূলত আমরা তোমাদের তুলে ধরেছিলাম 1 থেকে 7 পর্যন্ত, যেখানে ছিল মূলত সরল সমাধানের অঙ্ক বা সরল সম্পর্কের প্রশ্নগুলোর সমাধান। এই পর্বে মূলত সরল এবং ব্যস্ত মিশ্রিত যে প্রশ্নগুলো রয়েছে তাদেরই উত্তর আমরা করে দিচ্ছি, অর্থাৎ এই 11টি প্রশ্নের সমাধান আমরা করে দেবো। তো সেই কারণে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা দেখো। মনে রাখবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিটা মুহূর্তে তোমাদের জন্য ভাবছি এবং প্রতিটা প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করছি। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা দেখে নেবে। তো চলো আজ আমরা 8 দাগের প্রশ্ন থেকে শুরু করবো আজকের পর্ব। তো দেখো 8 দাগের প্রশ্নে বলা রয়েছে 10 লিটার কালিতে 240 জন বালকের 75 দিন চলে, আরও 10 জন বালক বেশি থাকলে এতে কতদিন চলতো? তাহলে 10 লিটার কালিতে যদি 240 জন বালকের 75 দিন চলে, আমাদের আরও 10 জন বেশি মানে 240-এর সঙ্গে আরও 10 মানে 250 জন বালকের কতদিন চলবে ওই কালি, মানে হচ্ছে 10 লিটার কালিতে কতদিন চলবে। তাহলে প্রথমে আমরা স্টেজ তৈরি করে নেব এবং সেই সঙ্গে আমরা যেটা চাইছি এখানে কি চাইছে না, এখানে চাওয়া হচ্ছে যে কতদিন চলবে, অর্থাৎ দিন সংখ্যাটাকে আমরা ডান দিকে রাখবো। তো দেখো কীভাবে আমরা এটা সমাধান করবো। তাহলে প্রথমে আমরা লিখবো এখানে 8 দাগের প্রশ্ন। এই 8 দাগের প্রশ্নে প্রথম হচ্ছে কী আছে না, কালির পরিমাণ লিটার আছে, লিটার। তারপর রয়েছে কি না জনসংখ্যা, বালক সংখ্যা বা জনসংখ্যা, বালক সংখ্যা। এবার রয়েছে দিন সংখ্যা। তাহলে 10 লিটার কালিতে 240 জন বালকের চলে কতদিন না 75 দিন বলা ছিল। এবার সেই 10 লিটার কালিতেই 240 তার সঙ্গে আরও 10 জন বেড়েছে, 10 যোগ করে নিলাম মানে 250 জন কতদিন চলবে। এখন এই অংশটা কী আছে, কালির পরিমাণটা স্থির রয়েছে, তাই এটা নিয়ে আমরা কোনো আঁচড় কাটছি না, শুধুমাত্র এই জায়গাটা দেখছি, সম্পর্কটা এখানে স্থাপন করছি। কী দেখা যাচ্ছে না বালক সংখ্যা এখানে বেড়েছে, তাহলে বালক সংখ্যা যদি বাড়ে আর কালির পরিমাণটা যদি স্থির থাকে তাহলে কী হবে, দিন সংখ্যাটা কম দিন চলবে। অর্থাৎ এখানে বালক সংখ্যা বাড়ছে, দিন সংখ্যাটা কিন্তু কমছে, তার মানে এটা হবে ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। এবার দেখো তাহলে আমরা ঐকিক নিয়মে যখন লিখবো তখন কি লিখবো না, লিখবো এইভাবে, এই অংশটা যেটা চাইছে সেটাকে ডান দিকে শেষে রাখবো আমরা। তাহলে লিখবো 240 জন বালকের চলবে সমান 75 দিন, এভাবে লিখবো। তাহলে একজন বালকের চলবে সমান কত দিন, একজন বালকের বেশি দিন চলবে, তাহলে 75 গুণ 240 দিন। এবার 250 জন বালকের চলবে সমান 75 গুণ 240 বাই লিখবো আমরা এই 250,
এভাবে লিখবো। এবার কাটাকুটি করবো, এই শূন্য কেটে দিলাম। তাহলে এখানে আছে এখন 25 দিয়ে যদি কাটি 25 দিন হবে 75, অর্থাৎ 3 24 হবে 72 দিন। তার মানে 72 দিন চলবে, 72 দিন চলবে। তো এই হলো আমাদের 8 দাগের প্রশ্ন। দেখো কীভাবে আমরা প্রথমে একটা স্টেজ তৈরি করে নিলাম, সম্পর্ক করে তুললাম, তারপরে ঐকিক নিয়মের যে নিয়ম সেই নিয়মে অর্থাৎ যেটা চাইছে মানে দিন সংখ্যা চেয়েছিল সেই কারণে তাকে আমরা শেষে রেখেছি, এবার সমাধান করে দিলাম। তো এইভাবে আমরা আমাদের বাকি যে আরও 10টা প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরবো। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই ভালো লাগলে প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সেই সঙ্গে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো। যত বেশি কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত তুলে ধরবে, আমরাও তোমাদের সম্পর্কে দীর্ঘ 1.5 বছর ধরে রয়েছি, তাই তোমাদের বিষয়ে আরও বেশি জানতে পারবো, আরও বেশি উৎসাহিত হবো এবং তোমাদেরকে আরও বেশি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আনতেও আমরা উৎসাহিত হবো এবং তাদের সমাধান করে দিতে আমরা তৎপর হবো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের 9 দাগের যে প্রশ্ন রয়েছে তার সমাধানে। 9 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, এখানে বলা রয়েছে যে তোমার মোটর গাড়ি 12 লিটার তেলে 76.2 কিমিটার মানে কিলোমিটার যায়, এটি 32 লিটার তেলে কত দূর যাবে? তাহলে এখানে দশমিকের ব্যবহার রয়েছে, কোনো অসুবিধা নেই, আমরা দশমিক ব্যবহার করবো। তাহলে এখানে তেলের পরিমাণ আছে আর কতটা যাচ্ছে সেটা দেওয়া আছে। এখন তেল দেওয়া রয়েছে, চাইছে কত দূরত্ব যাবে সেটা চাইছে, অর্থাৎ দূরত্বটাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে দেখো এখন ঠিক একই রকমভাবে 9 দাগের প্রশ্নের সমাধান করছি। তাহলে 9 দাগের প্রশ্নে প্রথমে লিখলাম আমরা কি না, এখানে লিখবো আমরা তেলের পরিমাণ, এটা আছে লিটারে তেলের পরিমাণ, আর এখানে আছে কি না দূরত্ব, এটা আছে এককটা হলো কিমি বা কিলোমিটার। তো কি বলেছিল, প্রথমে বলেছিল 12 লিটার তেল যাচ্ছে কত না 76.2 কিমি, তাহলে 32 লিটারে কত দূর যাবে এখানে প্রশ্নটা। তাহলে এই প্রশ্নটার উত্তরে আমরা প্রথমে সম্পর্কটা গড়ে নেব। এখানে তেলের পরিমাণ বেড়েছে তাই দূরত্ব বেশি যাবে, যত বেশি তেল আছে তত বেশি যাবে, তাহলে এটা হলো বাড়ছে উভয় ক্ষেত্রেই। তাহলে এটা যখন বেড়েছে এটাও বাড়বে বলছি, অর্থাৎ এটা হবে সরল সম্পর্ক। অতএব আমরা লিখব কি না 12 লিটার তেলে যাবে বা দূরত্ব যায়, 12 লিটার তেলে দূরত্ব যায় সমান 76.2 কিমি বা কিলোমিটার। এখন 1 লিটার তেলে দূরত্ব যায় কত না 1 লিটারে কম যাবে, যেহেতু এখানে 1 লিটার আছে তাহলে কম হলে কী হবে না ভাগ হবে, অর্থাৎ এই 76.2 বাই লিখবো আমরা 12 কিমি। এবার 32 লিটার তেলে দূরত্ব যায় সমান 76.2 গুণ 32 বাই 12, এটা লিখবো। এবার কাটাকুটি যদি করতে যাই আমরা তাহলে কী করবো না 6 দিয়ে যদি কাটি, 6 দিয়ে কাটলে হবে কত, 6 দিয়ে কাটছে না এটাকে, তাহলে 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটছি, 4 8 32, 4 3 হবে 12। এবার দেখো 7 6 13 14 15, এটাকে 3 দিয়ে কাটবে, তাহলে 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটলে 3 2 6 1 16, 3 5 হবে 15 15 1 12 হলো 3 4 12, অর্থাৎ 25.4 একে 8 দিয়ে গুণ করে নেব, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে সমান সমান কত হচ্ছে 4 8 32, 2 হাত হলো 3 আর 8 5 40 40 আর 3 হবে 43, 8 গুণে 16 16 আর 4 হবে 20। এবার একটার পর দশমিক ছিল, একটার পর দশমিক বসিয়ে নিলাম, মানে 203.2 কিমি। তার মানে তোমার যে মোটর গাড়ি সেই মোটর গাড়ি 32 লিটার তেলে যাবে 203.2 কিমি। তো দেখো এই অঙ্কটির সমাধান আমরা করে দিলাম, অর্থাৎ 9 দাগের প্রশ্নের সমাধান। সেক্ষেত্রেও আমরা প্রথমে স্টেজ তৈরি করলাম, সম্পর্ক গঠন করলাম, সম্পর্ক গঠন করার পর ঐকিক নিয়মের আমরা যে অংশটার মান চাওয়া হয়েছে বা প্রশ্নে করা হচ্ছে তাকে আমরা ডান দিকে রাখলাম, তারপর সমাধান করে নিলাম। এই 1 লিটার তেলে কতটা যায় সেটা প্রথমে বার করেছি, তারপর আমরা 32 লিটার তেলের কত দূর দূরত্ব যাবে সেটা বার করে দিলাম। তো এই গেল আমাদের 9 দাগের প্রশ্ন। এবার দেখো 10 দাগের যে প্রশ্ন তার সমাধান। 10 দাগের প্রশ্নে কি রয়েছে দেখো, এখানে বলেছে 12 কিগ্রা 5 হেক্রা লোহাতে সমান ওজনের 5টি গোলা তৈরি হয়, ওই রকম কতগুলি গোলার ওজন 45 কুইন্টাল হবে। তাহলে এখানে 45 কুইন্টাল ওজনটা দেওয়া আছে, তাহলে কতগুলো গোলা তৈরি হবে এটা হচ্ছে প্রশ্ন। এখন 5টা গোলা তৈরি করতে যেটা লাগে সেটা হলো কি না 12 কিগ্রা 5 হেক্রা লোহা লাগে, তাহলে 45 কুইন্টালের জন্য কত লাগবে এটা চেয়েছে। তো দেখো এক্ষেত্রে আমরা কীভাবে এর সমাধান করব। তো এক্ষেত্রে প্রথমে লিখবো আমরা এই 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্নে আমরা প্রথমে লিখছি কি না, এখানে আমাদের লিখতে হচ্ছে তাহলে পরিমাণটা বা ওজনটা। এখানে ওজনটা আমরা মূলত কিগ্রাতে লিখছি, দেখো এটাকে কিগ্রাতে লিখবো, ওজনটা কিগ্রাতে লিখবো। আর যেটা গোলা সংখ্যা সেটা চাইছে তাই গোলা সংখ্যাটা লিখবো, গোলা সংখ্যা। এখন ওজন কত আছে না বলেছিল 12 কিগ্রা 5 হেক্রা, তার মানে 12.5 দশমিক করে নিলাম, 12.5 তার মানে কিগ্রা হয়ে গেল, যেহেতু ছিল 12 কিগ্রা আর 5 হেক্রা। গোলক তৈরি হচ্ছিল কটা না 5টা। এখন বলেছে 45 কুইন্টাল সমান কত না, সেটাকে আমরা যদি কিগ্রা করি তার মানে 100 কিগ্রা সমান হলো 1 কুইন্টাল। তাহলে 45 কিগ্রা মানে 45 × 100 মানে 4500 বা 4500 কিগ্রাতে কতগুলি গোলা তৈরি হবে এটা আমাদের বার করতে হবে। তো সেই কারণে এদের স্টেজ করে নিয়েছি, এবার গঠন করছি এদের সম্পর্কটা। এখানে দেখো ওজনটা বাড়লো, যখন ওজনটা বেড়েছে তাহলে ওই ধাতু দিয়ে নিশ্চয়ই গোলা বেশি তৈরি হবে, যেহেতু বেশি ওজনের ধাতু আছে, তো সেই কারণে বেশি গোলা তৈরি হবে মানে সরল সম্পর্ক, এটা হবে সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব কি ওই নিয়মে যখন করবো না 12.5 কিগ্রা লোহাতে গোলা তৈরি হবে, গোলা সমান 5টি। 1 কিগ্রা লোহাতে তৈরি গোলা সংখ্যা কত হবে, কতগুলো গোলা হবে তার থেকে কম হবে 1 কিগ্রাতে, তাহলে কম মানে ভাগ হবে, অর্থাৎ 5/12
12.5টি। এবার আমাদের এই 4500 কিগ্রা লোহাতে গলা তৈরি হবে 5 গুণ 4500 বাই 12.5। এবার এই দশমিকটা তোলার জন্য আমরা উপরে 10 দিয়ে একটা গুণ করে নেব, এভাবে দশমিকটা তুলে নেব। এবার কাটাকুটি করবো, যেহেতু শেষে এখানে 5 আছে, এটা 5 দিয়ে তাই কাটাকাটি যাবে, 5 25 হবে 125। এবার 25 দিয়ে যদি 5 দিয়ে কাটি, 5 5 25, আর এটা হবে 5 দিয়ে 10। এখন 4500কে 5 দিয়ে কাটছি, 5 9 45 মানে হবে 900, তাহলে 9 দুগুণে হবে 1800, মানে 1800 কি হবে আমাদের কি না গোলা তৈরি হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা পেলাম 10এর দাগের প্রশ্নে কতগুলি না 1800টি গোলা তৈরি হবে ওই 45 কুইন্টাল লোহাতে। তো এই হলো প্রথম 3টি প্রশ্নের সমাধান। বাকি যে আরও 8টি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরবো। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই প্রত্যেকে ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো, আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো, বেশি বেশি করে কমেন্ট বক্সে কমেন্ট করো, যাতে করে আমরা আমাদের চ্যানেলটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারি কেবলমাত্র তোমাদের সাথে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তো এবার দেখো 11 দাগের যে প্রশ্নটা, সেখানে কি বলেছে, এখানে বলা রয়েছে প্রতি 4 মিনিটে একবার গুলি ছুড়ে 1 ঘন্টায় যদি 120 জন লোক মারা যায়, তবে প্রতি 5 মিনিটে একবার গুলি ছুড়লে ওই সময় কতজন লোক মারা যাবে। তাহলে 4 মিনিটে একবার গুলি ছুটছে, 1 ঘন্টায় দেখা যাচ্ছে 120 জন লোক মারা যাচ্ছে। এবার বলছে প্রতি 5 মিনিটে একবার গুলি ছুটছে, তাতে ওই সময় মানে 1 ঘন্টাতে কত লোক মারা যাবে। তাহলে দেখো এখানে এই 11 দাগের প্রশ্নে আমরা লিখব কি না, এখানে মোট সময়, তারপর রয়েছে কি না প্রতি মিনিটে গুলি ছোড়া, প্রতি মিনিটে গুলি ছোড়া। আর রয়েছে কি না এখানে আছে মৃত লোক সংখ্যা, মৃত যে লোক সংখ্যাটা লিখলাম। তাহলে ছিল কি না 1 ঘন্টা 4 মিনিট, প্রতি 4 মিনিটে গুলি ছোড়া মৃত সংখ্যা হলো কত 120 জন প্রতি 4 মিনিটে, প্রতি মিনিটে হবে না, তাহলে এটা গুলি ছোড়া সংখ্যা আর কি, গুলি ছোড়া সংখ্যা। তাহলে প্রতি 4 মিনিটে এককটা আছে মিনিট, প্রতি 4 মিনিটে গুলি ছুটছে, তাতে মরছে 120 জন। 1 ঘন্টায় 5টি গুলি ছোড়াতে কতজন মারা যাবে এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে গুলি ছোড়ার যে সময়টা এটা কিন্তু বেড়েছে, অর্থাৎ যেখানে প্রতি 4 মিনিটে 120 জন মরছিল, সেখানে এই 5 মিনিটে একটা করে যদি গুলি ছোড়া হয়, তার মানে এখানে কিন্তু মৃত লোক সংখ্যাটা কমবে সময়টা স্থির থাকলে, তার মানে এটা ব্যস্ত সম্পর্ক। এটা লিখবো আমরা ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাহলে এইভাবে লিখব প্রতি 4 মিনিটে গুলি ছুড়লে লোক মরে 120 জন। তাহলে প্রতি 1 মিনিটে যদি গুলি ছোড়া হয় তাহলে লোক মরবে কিন্তু বেশি, তাহলে সেক্ষেত্রে 120 গুণ হবে 4 জন। আর প্রতি 5 মিনিটে গুলি ছুড়লে লোক মরবে তাহলে কত না 120 গুণ 4 বাই হবে 5। 5 দিয়ে কাটবো, এবার 5 যদি কাটি তাহলে 5 যদি হবে 10, 20 হচ্ছে 5 4 20, মানে 5 24 হলো 120, 24 4 হবে তাহলে 96, তাহলে 96 জন। তার মানে প্রতি 5 মিনিটে যদি একবার গুলি ছোড়া হয় তাহলে দেখা যাবে 1 ঘন্টাতে মোট 96 জন লোক মারা যাচ্ছে। তো এটা হলো আমাদের 11 দাগের প্রশ্ন। এক্ষেত্রেও দেখো সম্পর্ক স্থাপন করেছি এবং সেই সম্পর্কটাকে লিখলাম কি না ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক লিখতে পারো তোমরা। প্রতি 4 মিনিটে গুলি ছুড়ে দেখা গেল 120 জন মরেছে, তাহলে একজনেরটা বার করতে গিয়ে আমাদের কিন্তু এখানে গুণ করতে হলো, কারণ প্রত্যেক মিনিটে যদি গুলি ছোড়া হয় তাহলে সেটা বাড়বে, সেই কারণে গুণ হয়েছে। এবার 5 মিনিটে যখন গুলি ছুটছে একবার, তো সেক্ষেত্রে কিন্তু দেখা গেল সংখ্যাটা কমছে, অর্থাৎ 96 জন হচ্ছে। তাহলে এগুলো 11 দাগের প্রশ্ন। এবার দেখো 12 দাগের যে প্রশ্ন তার সমাধান। 12 দাগের প্রশ্নে কি বলা রয়েছে, এখানে বলেছে যে সময় 6 মিটার উঁচু খুঁটির ছায়ার দৈর্ঘ্য 7 মিটার 5 ডেসিমিটার, সে সময় একটি মন্দিরের ছায়ার দৈর্ঘ্য যদি 60 মিটার হয়, তবে মন্দিরটির উচ্চতা কত। তাহলে দুটো জিনিস এখানে আছে, একটা হলো মন্দিরের উচ্চতা বা খুঁটির উচ্চতা, তাহলে এটা মোট উচ্চতা বলতে পারি আমরা, আর একটা হলো ছায়া দৈর্ঘ্য বা হচ্ছে কি এখানে কোনো বস্তু বা জিনিসের নামও তোমরা বলতে পারো, হ্যাঁ, বা এখানে একটা প্রকৃত দৈর্ঘ্য আর একটা ছায়া দৈর্ঘ্য, আমরা প্রকৃত দৈর্ঘ্য আর ছায়া দৈর্ঘ্য লিখতে পারি। এখানে মন্দিরটির উচ্চতা বলেছে, প্রথমে একটা মন্দির নেই, তো যাই হোক আমরা এখানে লিখতে পারি প্রকৃত দৈর্ঘ্য আর ছায়া দৈর্ঘ্য। তো দেখো এভাবে এর সমাধান করছি। 12 দাগের প্রশ্ন, তাহলে 12 দাগের প্রশ্নে প্রকৃত দৈর্ঘ্য এটা আছে কিসে না মিটার, আর আছে ছায়া দৈর্ঘ্য। এটা কত আছে না এটা আছে, এটাকে মিটার লিখব। তো দেখো এখানে 6 মিটার যখন প্রকৃত, তখন ছায়ার দৈর্ঘ্য হলো কত 7.5 মিটার হবে, কারণ 7 মিটার আর 5 ডেসিমিটার ছিল, তাই আমরা লিখলাম কি না 7.5 মিটার। এবার এই 60 মিটার যদি হয় প্রকৃত দৈর্ঘ্য, তাহলে ছায়ার দৈর্ঘ্য কত হবে এটা চাইছে না, বলেছিল কি মন্দিরটির ছায়া দৈর্ঘ্য বলেছিল 60 মিটার, এখানে ছায়া দৈর্ঘ্য ছিল 60 মিটার, এটা দেওয়া ছিল আমাদের, এখানে এটা বার করতে হবে। যদিও এখানে আমাদের লেখাটা
এই ছায়া দৈর্ঘ্যটাকে আমাদের বাঁ দিকে লিখতে হতো, প্রকৃত দৈর্ঘ্যটা তাহলে চাইছে তাকে ডান দিকে লিখতে হতো। যেহেতু আমরা লিখে ফেলেছি এখন, তখন আমরা যখন ঐকিক নিয়মে গঠন করবো তখন আমরা সম্পর্কটাকে এইভাবে দেখাবো, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে আমাদেরকে তাহলে দেখাতে হবে। এরকম ভুলভাবে যদি হয়েও থাকে তাহলে তোমরা এইভাবে সমাধানটা করবে, কোনো সমস্যা হবে না। তাহলে এক্ষেত্রে দেখো দৈর্ঘ্যটা ছায়া দৈর্ঘ্য যখন বাড়ছে অবশ্যই প্রকৃত দৈর্ঘ্য বাড়বে, তার মানে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। এবার লিখব কি না 7.5 মিটার ছায়া দৈর্ঘ্য হলে প্রকৃত দৈর্ঘ্য সমান 6 মিটার। 1 মিটার যদি ছায়ার দৈর্ঘ্য হয় তাহলে প্রকৃত দৈর্ঘ্য হবে কত না কমে যাবে, অর্থাৎ 6/7.5 মিটার। এখন 60 মিটার ছায়ার দৈর্ঘ্য হলে প্রকৃত দৈর্ঘ্য হবে 6×60/7.5। এখন এই দশমিক তোলার জন্য উপরে আমরা 10 দিয়ে গুণ করে নিলাম, যেহেতু একটার পর দশমিক ছিল। এবার কাটাকুটি করব, কাটাকুটি যদি করি 15 দিয়ে কাটছি, দেখো 15 4 60, 15 5 হবে 75, পাই দিয়ে কাটলে হবে, পাই দিয়ে হবে 10, তাহলে 4 দুগুণে 8, 8 6 হবে 48, মানে 48 মিটার। তাহলে কি পেলাম না 60 মিটার যদি ছায়া দৈর্ঘ্য হয় তাহলে প্রকৃত দৈর্ঘ্যটা হবে 48 মিটার। তো এই হলো আমাদের 12 দাগের যে প্রশ্ন তারও সমাধান। এক্ষেত্রে দেখো একটু ভুল সাজানো হয়ে গেছিলো, সেটাকে আমরা কিন্তু এইভাবে গুছিয়ে নেব। অর্থাৎ আমাদের এই তীর দিয়ে দেখিয়ে দিলাম যে আমাদের ডান দিক থেকে বাঁ দিকে ক্ষেত্রে আসতে হবে, প্রশ্ন চিহ্নটা কিন্তু আমরা বাঁ দিকে রেখেছি। আমরা যে নিয়মে তোমাদেরকে অঙ্কগুলো করাগুটি করেছিলাম এক্ষেত্রে আমাদের ব্যতিক্রম হয়ে গেল, কিন্তু তা সত্ত্বেও একটা জায়গায় আমরা কিন্তু স্থির রইলাম। সেটা হলো কি না যখন আমরা লেখাটা যে প্রথম পংক্তিটা হবে বা লাইনটা হবে সেই লাইনটা কিন্তু আমরা শেষে রেখেছি, প্রকৃত দৈর্ঘ্য কত সেটা লিখতে হচ্ছে আমাদের। তাহলে এখানে সেটাই চাওয়া হচ্ছে, যেটা চাওয়া হয়েছে সেটাই লিখতে হবে শেষে, তো সেইভাবে সমাধান করা হয়ে গেল। এবার দেখো 13 দাগের প্রশ্ন কী হয়েছে। 13 দাগের প্রশ্নে এখানে বলা রয়েছে যে প্রতি টাকায় 22 পয়সা খরচ করে এক ব্যক্তির মোট 14 টাকা 8 পয়সা খরচ হলো, তার কত টাকা ছিল? তাহলে মোট টাকা আর খরচ। এবারে যে মোট টাকা যেটা সেটা হলো কি প্রতি টাকায় বলেছে 22 পয়সা খরচ, তাহলে এখানে এক ব্যক্তির 14 টাকা 8 পয়সা খরচ হচ্ছে, মোট খরচ হচ্ছে, তাহলে তার মোট টাকাটা কত এটা চাইছে। তাহলে মোট টাকাটা আমরা কী করবো, ডান দিকে রাখবো। তো দেখো এবার 12 দাগের হলো 13 দাগের প্রশ্নে এখানে লিখবো খরচ, পয়সাতে আছে তো পয়সা লিখছি, আর এখানে লিখছি আমরা মোট টাকা। তো খরচ কত ছিল না 22 পয়সা, কত টাকাতে 22 পয়সা খরচ হচ্ছে, এটা 1 টাকাতে। এবার মোট খরচটা বলেছে কত না মোট খরচ বলা রয়েছে 14 টাকা আর 8 পয়সা। 14 টাকা 8 পয়সা, এটা পুরোটা যদি পয়সা করে নিই, 14 টাকা 8 পয়সা সমান 1408 পয়সা হবে। এই 1408 পয়সা হলে মোট টাকাটা কত এটা বার করতে হবে। তাহলে সম্পর্কটা কি না যেহেতু মোট খরচ বাড়ছে তাহলে মোট টাকাটাও বাড়বে, তাহলে এটা হবে সরল সম্পর্ক। এটা হলো সরল সম্পর্ক। তো এবার দেখো কি নিয়মে যখন লিখবো আমরা তখন লিখবো 22 পয়সা খরচ হয় 1 টাকাতে, 1 পয়সা খরচ হয় তাহলে আরও কম পয়সাতে মানে কম টাকাতে, তাহলে 1/22 টাকাতে। এবার এই 1408 পয়সা খরচ হয় সমান কি লিখতে পারি না 1 গুণ 1408/22। তো কাটাকুটি করতে পারি আমরা। এখন 11 দিয়ে যদি যাচ্ছে কি 11 দিয়ে যদি করি 2 দিয়ে কাটছি, প্রথমে 2 দিয়ে কাটলে 2 11 22, 2 দিয়ে কাটলে 2 7 14 0 2 4 হবে 8, অর্থাৎ 704। 704/11, 704/11 এটা আছে। একে 11 দিয়ে যদি কাটতে যায় 6 11 66 4, তাহলে কাটছে 6 11 66 4 11 44, মানে 64 টাকা। তার মানে মোট টাকা ছিল 64 টাকা, তাই খরচ হয়েছিল 14 টাকা 8 পয়সা বা 1408 পয়সা, তাহলে এটা হবে 64 টাকা। তো এরকমই আমরা দেখো এখন 13 দাগের প্রশ্নের সমাধান করে দিলাম, অর্থাৎ আমাদের এখনও 5টা প্রশ্ন রয়েছে। তাই তোমরা ধৈর্য ধরে বাকি 5টি প্রশ্নের সমাধান দেখে নাও। অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমাদের কাছে অত্যন্ত মূল্যবান, কারণ এই ঐকিক নিয়মের প্রত্যেকটা পদ্ধতি এবং সেই সঙ্গে তাদের সমাধান তোমাদের জানতে হবে, এবং আগামী দিনে এই প্রশ্নগুলোর সমাধান এরূপে অথবা আরও যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে ত্রৈরাসিক পদ্ধতি বা সমানুপাতিক পদ্ধতি, সেই পদ্ধতিও তোমাদের অনুধাবন করতে হবে, বুঝতে হবে। তো সেগুলোকে জানার জন্য অবশ্যই এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা তোমাদের যে ভিডিওগুলো ঐকিক নিয়মে তুলে ধরছি তা তোমাদের সম্পূর্ণরূপে দেখে রাখতে হবে, যাতে করে আগামী দিনে বাকি ভিডিওগুলো তোমরা সেরকমভাবে বুঝতে পারো এবং দেখে নিতে পারো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে অঙ্ক তার সমাধানে। দেখো 14 দাগের প্রশ্ন। তাহলে এখানে আছে প্রত্যহ 9 ঘন্টা খাটলে 30 দিনে যে কাজ শেষ করা যায়, প্রত্যহ 8 ঘন্টা খাটলে তা কত দিনে শেষ হবে। তাহলে কত দিনে শেষ হবে এটা চাইছে, দিন সংখ্যাটা চাইছে, তাই দিন সংখ্যাটাকে আমাদের ডান দিকে রাখতে হবে। এবারে তাহলে ঘন্টা আর দিন এভাবে লিখবো আমরা, যে সেইটা তৈরি করছি। দেখো 14 দাগের ঘন্টা আর হলো দিন সংখ্যা। কত ঘন্টা আছে, প্রথমে বলা আছে 9 ঘন্টা, প্রতি 9 ঘন্টা খাটলে 30 দিনে কাজটা শেষ হয়। প্রতিদিন যদি সে 8 ঘন্টা করে খাটে, মানে প্রতিদিনের কাজ করার সময়টা কিন্তু এখানে কমে গেল, তাহলে দিন সংখ্যাটা কী হবে, বাড়াতে হবে, কারণ দিনটা তখন বাড়বে, কারণ বেশি দিন লাগবে। তার মানে 9 ঘন্টা করে যখন দৈনিক কাজ করছো তখন 30 দিনে যে কাজটা শেষ করা যায়, 8 ঘন্টা করে কাজ করলে অর্থাৎ দিনটা যখন মানে সময়টা যখন কমছে দৈনিক, তখন কিন্তু দিন সংখ্যাটা কী হবে, বাড়বে, অর্থাৎ বেশি দিন লাগবে। তার মানে এটা হবে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। তাহলে এবার ঐকিক নিয়মে দেখো কীভাবে লিখছি না, এক্ষেত্রে আমরা লিখবো এবার প্রত্যহ 9 ঘন্টা খাটলে 30 দিনে
কাজটি হয়, কাজটি হয়। প্রত্যহ 1 ঘন্টা যদি খাটলে তাহলে কিন্তু আরও বেশি দিন লাগবে। 1 ঘন্টা করে খাটলে তাহলে তখন গুণ হবে 30 গুণ 8 দিনে কাজটি হয়। প্রত্যহ যদি 8 ঘন্টা করে খাটো তাহলে কাজটার ক্ষেত্রে কী হবে, 9 হবে। তাহলে প্রত্যহ 8 ঘন্টা করে খাটলে হবে কত, 30 গুণ 9/8 এভাবে হবে। অর্থাৎ কাটাকুটি যদি করি আমরা তাহলে কত হচ্ছে, 4 দিয়ে কাটলে 4 2 8, আর এটা 4 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 2 4 8 হলো, এটা 2 দিয়ে কেটেছি, এটা 2 দিয়ে কাটলে 15, তাহলে 9 15 হবে 135, 135 4 এটা দিন সমান সমান লিখতে পারি কত না, এক্ষেত্রে 4 3 12, 1 15 হলো, 4 3 12, 33 পূর্ণ 4 3 12, 13 14 15, 3 4 দিন, অর্থাৎ 33 পূর্ণ 3 4 দিন। এটাকে আমরা 3 4টাকে আমরা ঘন্টা করে নিতে পারি, কারণ একদিন সমান যেহেতু এটা দিন আছে, দিনটাকে এই ভগ্নাংশের দিনকে আমরা ঘন্টা করে নিচ্ছি। তাহলে 33 দিন আর 24 দিয়ে গুণ করবো, কারণ একদিন সমান 24 ঘন্টা, তাহলে 4 6 24 হবে, অর্থাৎ 6 3 18 18 ঘন্টা। তার মানে যে কাজটা প্রতিদিন 9 ঘন্টা করে করলে আমরা করতে পারছিলাম কত দিনে, 30 দিনে। সেক্ষেত্রে প্রতিদিন যদি 8 ঘন্টা করে করি তাহলে কাজটা করতে সময় লাগবে মোট 33 দিন আর 18 ঘন্টা, বা 33 পূর্ণ 3 4 দিন। এইভাবে আমরা এর সমাধান করতে পারি। তো এই গেল দেখো আমাদের 14 দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাচ্ছি যে 15 দাগের যে প্রশ্ন রয়েছে তার সমাধানে। 15 দাগের প্রশ্নের সমাধান হবে। তো 15 দাগের প্রশ্নে কী বলা রয়েছে না, এখানে দেখো বলা আছে 8 জন লোক 15 দিনে একটি কাজ করতে পারে। 8 জন লোক 15 দিনে একটি কাজ করতে পারে, 10 দিনে ওই কাজটি করতে হলে কতজন লোক লাগবে। তাহলে লোক সংখ্যাটা আমাদের চাইছে। যেখানে 8 জন লোক করছিল 15 দিনে একটা কাজ, সেখানে 10 দিনে যদি আমার কাজটা সারতে হয় তাহলে নিশ্চয়ই কাজটাতে আমাকে বেশি লোক লাগাতে হবে, যেহেতু দিনটা কমছে। তো দেখো আমরা কীভাবে প্রথমে স্টেজ তৈরি করছি, তারপরে সমাধান করব। তাহলে এখানে লিখবো আমরা দিন সংখ্যা, আর এখানে লিখবো আমরা লোক সংখ্যা। এখন দিন সংখ্যার ঘরে যেটা ছিল সেটা ছিল কি না 15 দিন, লোক কত লাগছিল 8 জন, তাহলে 10 দিন কত লোক লাগবে এটা বার করতে হবে। এটা বার করবো, তাহলে কি না সম্পর্কটা কী হলো না, এখানে দিন সংখ্যাটা যখন কমেছে লোক সংখ্যাটা বেশি লাগবে, তার মানে এটা হবে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক ওই কি নিয়মে কী লিখবো আমরা না, লিখবো এভাবে যে 15 দিনে কাজটি করে 8 জন লোক, 8 জন লোক একদিনে কাজটিকে করে তখন বেশি লোক লাগবে। তো সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে না, তখন লিখতে হবে 8 গুণ 15 জন লোক, আর এই 10 জন 10 দিনে কাজটি করে সমান হবে 8 গুণ 15 বাই হবে 10, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 2 10, 2 দিয়ে কাটলে 2 4 8 সমান সমান হবে 12 জন লোক। মানে 12 জন লোক যদি কাজটা করতে লাগে তাহলে 10 দিনে কাজটা হওয়া সম্ভব। তার মানে 10 দিনে যদি কাজটা আমাকে শেষ করতে হয় তাহলে আমাকে লোক লাগাতে হবে 12 জন, 8 জনে করছিল আগে। তো এই গেল আমাদের 15 দাগের প্রশ্ন। এবার দেখো যে 16 দাগের যে প্রশ্ন রয়েছে তার সমাধান। তো এবার আমরা চলে যাচ্ছি 16 দাগের প্রশ্নে। তো দেখো 16 দাগের প্রশ্নে কি বলা আছে না, এখানে বলা রয়েছে 16 দাগের প্রশ্ন, এখানে বলা আছে 25 জন লোক, 25 জন লোকের যে খাদ্যে 14 দিন চলে, 35 জন লোকের সেই খাদ্যে কতদিন চলবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের দিন সংখ্যাটা চাওয়া হচ্ছে। কী দেওয়া আছে, লোক সংখ্যাটা দেওয়া আছে, দিন সংখ্যাটা দেওয়া রয়েছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে যে শর্তটা রয়েছে সেখানে 35 জন লোক কতদিন চলবে এটা চাইছে, মানে 35 জন লোক কতদিন ওই খাবার খাবে। তাহলে দেখো এবার দিন সংখ্যাটা আমরা তাহলে ডান দিকে রাখবো। তাহলে এখানে লিখবো আমরা লোক সংখ্যা, বাঁ দিকে লিখলাম লোক সংখ্যা, ডান দিকে লিখবো আমরা দিন সংখ্যা। দিন সংখ্যা এখন লোক সংখ্যা কতজন ছিল না, 25 জন লোকের চলছিল কতদিন, 14 দিন। এখন 35 জন লোকের কতদিন চলবে এটা চাইছে। তার মানে এই সম্পর্কটা কী সম্পর্ক, এই সম্পর্কটা হলো আমাদের এখানে লোক সংখ্যাটা বেড়েছে তাই দিন সংখ্যাটা আমাদের কম দিন চলবে ওই খাবার। তাহলে এটা হবে ব্যস্ত বা বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। এবার দেখো ঐকিক নিয়মে এটা যখন লিখবো তখন কী লিখবো না, তখন লিখবো আমরা 25 জন লোকের চলবে সমান 14 দিন, 1 জন লোকের চলবে সমান সমান 14 গুণ হবে 25 দিন। একজন লোকের অনেক দিন চলবে আর বেশি দিন চলবে, সেখানে গুণ করলাম। এবার 35 জন, তাহলে 35 জন লোকের চলবে সমান 14 গুণ 25। তো তাহলে এবার আমরা কী করবো, 14 গুণ 25 বাই 35 থেকে কাটাকুটি করবো। 5 দিয়ে যদি কাটি 5 5 হবে 25, 5 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 7 2 হবে 14, তাহলে 2 5 হবে 10, 10 দিন, 10 দিন। তাহলে 10 দিন কী হবে না চলবে, 35 জন লোকে চলবে কতদিন, 10 দিন। এই হলো আমাদের 16 দাগের যে প্রশ্ন তার সমাধান। ঠিক সেরকমই আরও গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এই পর্বের আর দুটো প্রশ্ন, তাহলেই আমাদের এই সপ্তম অধ্যায়ের প্রশ্নমালা 21-এর তোমাদের 18টি প্রশ্নটি সমাধান হয়ে যাবে। তো সেই কারণে এই 18টি প্রশ্নকে সম্পূর্ণরূপে তোমাদের জানতে বুঝতে হলে অবশ্যই ধৈর্য ধরে বাকি দুটি প্রশ্নের সমাধানও তোমাদের দেখে নিতে হবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের আজকের পর্বের শেষ যে দুটো প্রশ্ন রয়েছে তার সমাধানে। দেখো 17 দাগের প্রশ্ন রয়েছে, একটি শিবিরে 360 জন সৈন্যের 7 সপ্তাহের খাদ্য আছে। যদি ওই দলে আরও 60 জন সৈন্য যোগ দেয় তবে ওই খাদ্যে কত সপ্তাহ চলবে। তাহলে কত সপ্তাহ চলবে এটা চাইছে, প্রশ্ন করছে, তাই মানে আমাদের এটাকে ডান দিকে রাখতে হবে। দেওয়া আছে কি সৈন্য সংখ্যাটা, তাহলে সৈন্য সংখ্যাটাকে রাখবো বাঁ দিকে, আর খাদ্য চলবে কত সপ্তাহ সেটা রাখবো আমরা ডান দিকে। তো দেখো এবার আমরা তাহলে কি লিখছি না, এখানে লিখবো আমরা সৈন্য সংখ্যা, এই 17 দাগের প্রশ্ন, সৈন্য সংখ্যা, আর এটা লিখবো সপ্তাহ, সপ্তাহ সংখ্যা। তো কি আছে, সৈন্য সংখ্যা কত ছিল না 360 জন। 360 জন সৈন্যের কতদিন চলে না, বলা ছিল 7 সপ্তাহ চলে, 7 সপ্তাহ। তাহলে বলা হচ্ছে কি না আরও 60 জন সৈন্য যদি বাড়ে, অর্থাৎ 360 যোগ আরও 60, তার মানে হলো 420,
420 জন সৈন্যের কত সপ্তাহ চলবে, এটা লিখলাম। এখন এদের মধ্যে আমরা সম্পর্কটা করবো। কী সম্পর্ক হবে না, যেহেতু সৈন্য সংখ্যাটা বাড়ছে তাই সপ্তাহটা কিন্তু কমবে, অর্থাৎ খাদ্যটা তো আর বাড়বে না, খাদ্যটা এক্ষেত্রে কী হবে, কমতে থাকবে যখন বেশি জনে খাবে। তো সেক্ষেত্রে আমাদের এটা কী হবে, ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এবার ঐকিক নিয়মে যখন লিখবো তখন কী লিখবো আমরা তাহলে, না এক্ষেত্রে আমরা লিখবো 360 জন সৈন্যের চলে 7 সপ্তাহ। একজন সৈন্যের চলে কম চলবে বেশি চলবে, একজনের আরও বেশি চলবে, তাহলে 7 গুণ 360 সপ্তাহ, একজনের বেশি দিন চলতো। এবার 420 জনের কম চলবে, তাই 7 ইন্টু 360 বাই 420 হবে তখন ভাগ। কাটাকুটি করছি, এই 0 0 কাটা গেল, 6 দিয়ে কাটলে 6 6 36, 6 7 হবে 42, তাই 7 1 হবে 7, মানে 6 দিন। তাহলে 6 দিন চলবে ওই খাবারটা। যে খাবার 360 জনে 7 দিন 7 সপ্তাহ চলছিল, তাহলে এটা হবে 6 সপ্তাহ, 6 সপ্তাহ চলবে। যখন এখানে কী হয়েছে না, সৈন্য সংখ্যাটা বেড়ে গেছে, অর্থাৎ বেশি জনে খেলে কম দিন চলবে, তাহলে 7 সপ্তাহ জায়গায় 6 সপ্তাহ চলবে। ঠিক গেল আমাদের আজকের পর্বের 10-এর দাগের মানে 10তম প্রশ্নের সমাধান। এবার আমরা আজকের পর্বের যে শেষ প্রশ্নটা রয়েছে, অর্থাৎ 18 দাগের প্রশ্ন, তারও সমাধান তোমাদের তুলে ধরছি। তো দেখো 18 দাগের প্রশ্নে কী বলা রয়েছে, এখানে বলা রয়েছে একটি খামারে 1000টি মুরগির 70 দিনের খাবার মজুদ ছিল। যদি 20 দিন পরে ওই খামারে আরও ওই রকম 200টি মুরগি কেনা হয়, তবে অবশিষ্ট খাদ্যে সবকটির কত দিন চলবে। তাহলে ছিল 1000টা মুরগি, 70 দিনের খাবার মজুদ ছিল, 20 দিন পরে মানে 20 দিন খেয়ে নিয়েছে, তাহলে 20 দিন খাওয়ার পর আরও 200টি মুরগি কেনা হলো, মানে আরও 200টা মুরগি বেড়ে গেল। তো দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শেষের এই প্রশ্নটি, তার সমাধান আমরা তোমাদের করে দিচ্ছি কীভাবে এটা প্রথমে স্টেজটা তৈরি করবে। তো স্টেজ তৈরি করার জন্য প্রথমে আমরা লিখব কি, দেখো এখানে আমরা প্রথমে লিখছি তাকে বার করতে হবে কতদিন চলবে, দিন সংখ্যাটা আমরা ডান দিকে রাখবো। তাহলে প্রথমে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে কি না, এখানে মুরগি সংখ্যা, এখানে মুরগি সংখ্যা, আর ডান দিকে লিখবো আমরা দিন সংখ্যা। তাহলে যখন মুরগি ছিল আমাদের 1000টা, তখন সেই মুরগিগুলোর কত দিন চলতো না 70 দিন চলতো, কিন্তু 20 দিন পর ওই খামারে বলেছিল আরও 200খানা মুরগি এসেছে বা কেনা হয়েছে, তাহলে 20 দিন তো তারা খেয়েছে, অর্থাৎ এই 1000টা মুরগি, তাহলে 20 দিন যদি বাদ দিই তার মানে এখনও 50 দিন কিন্তু খাবে। যদি 1000টা মুরগি থাকতো তাহলে 50 দিন খেত, কিন্তু দেখা গেল কি আরও 200টি মুরগি বেড়ে গেল, অর্থাৎ এলো, তাহলে 1000 যোগ 200 সমান 1200, 1200টি মুরগি তাহলে কতদিন চলবে এটা চাইছে। তাহলে দেখো এখানে মুরগির সংখ্যা যখন বাড়ছে তখন দিন সংখ্যাটা কী হবে, কমবে, মানে কম দিন চলবে নিশ্চয়ই, কারণ যেহেতু এখানে মুরগির সংখ্যা বেড়েছে, তাহলে সমপরিমাণ যদি তারা খায় তাহলে কিন্তু 50 দিনের চেয়ে কম দিন চলবে। তার মানে এটা হবে কি বিপরীত বা ব্যস্ত সম্পর্ক, বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। তো দেখো এবার কী করছি, তাহলে লিখব কি, অতএব 1000টি মুরগির চলবে সমান 50 দিন, একটি মুরগির চলবে সমান 50 গুণ 1000 দিন। একটা মুরগির অনেক বেশি দিন চলবে, এখন 1200টি মুরগি তার চলবে কম দিন, তাহলে সেটা ভাগ হবে, অর্থাৎ 50 গুণ 1000 বাই হবে 1200, তাহলে 2 শূন্য এখানে 2 শূন্য কেটে নিলাম, 2 দিয়ে কাটলে 2 5 হবে 10, 2 6 হবে 12, 2 যদি কাটি আমরা তাহলে 2 দিয়ে কাটলে 2 3 6, 2 দিয়ে কাটলে 2 25 হবে 50, তাহলে 25 5 হবে 125 বাই 3, 125 বাই 3 সমান এটাকে যদি পূর্ণ করে নিই তাহলে কত দিন হবে, 3 4 12, 3 1 3, 4 5 2 3, এত দিন, অর্থাৎ 41 পূর্ণ 2 3 থেকে যদি আমরা এই দিনটাকে 2 3 অংশ যে দিন সেটাকে যদি আমরা ঘন্টা করে নিই তাহলে হবে 41 দিন, আর 3 8 24 মানে 8 দুগুণে 16 ঘন্টা, তা হবে 16 ঘন্টা। তার মানে 41 দিন 16 ঘন্টা বা 41 পূর্ণ 2 3 দিন চলবে ওই মুরগিগুলি। তাহলে প্রথমে দেখো আমরা 1000টা মুরগির জন্য যে খাবারটা ছিল 70 দিনের খাবার ছিল, কিন্তু তারা 20 দিন খেয়েছে, 20 দিন পরে 200টা মুরগি আরও এসেছে, কেনা হয়েছে, মানে রাখা হয়েছে ওই খামারে, তাহলে 200টা এসেছে, সেটা যোগ হয়েছে যেমন মুরগির সঙ্গে, ঠিক একই রকমভাবে 20 দিন তো তারা খেয়েছে, তাই 20 দিন বিয়োগ করে নিয়েছিলাম, তাই 50 দিনের হিসাবে আমরা কিন্তু এটা বার করবো, সেইভাবেই কিন্তু অঙ্কটার সমাধান এখানে করা হয়েছে। তো এই হলো আমাদের আজকের পর্বের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 11টি প্রশ্ন ছিল, তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমাদের তুলে ধরলাম। ঠিক একই রকমভাবে আমরা আমাদের এই প্রশ্নমালা 20-21 প্রশ্নমালা 21 যে ঐকিক নিয়মের বিষয়ক যে প্রশ্নগুলো ছিল তার 18টি প্রশ্নেরই সমাধান তোমাদের তুলে ধরলাম। এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেশবচন্দ্র নাগের নবগণিতের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তোমাদের এই বইয়েতে, আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে ধরবো। আগামী দিনে লাভ ক্ষতি এবং সময় কার্য বিষয়ক যে প্রশ্নগুলো আছে তারও সমাধান তুলে ধরা হবে। যদিও এই প্রশ্নগুলো মূলত এখন কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের যে বই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সেই বই কিন্তু পাবে না, কিন্তু অন্যান্য রাজ্যে এই কেশবচন্দ্র নাগের এই বই প্রচলিত রয়েছে এবং সেখানে কিন্তু এই বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। সেই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যখন তোমরা অংশগ্রহণ করবে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো অতি আবশ্যক, এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে। তো সেই কারণে যেমন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ বা ট্যালেন্ট সার্চ বা নিখিলবঙ্গ যে সমস্ত পরীক্ষাগুলো তোমাদের জন্য হয়ে থাকে সেখানে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো থেকেই প্রশ্ন হয়। তো সেই কারণে যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তার পাশাপাশি ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো, কারণ তোমাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার সাথে বলবো যে আমাদের প্লেলিস্ট থেকে বিভিন্ন যে ভিডিওগুলো রয়েছে তা তোমরা সম্পূর্ণরূপে দেখবে এবং প্রত্যেকে ভিডিওগুলো আবারও শেয়ার করে তোমাদের অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে যাতে করে ভিডিওগুলো সচল থাকে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।